আমরা আলোচনা করছিলাম ব্যাংকিং খাতের অস্থিরতার বিষয়ে। ৫ টা ব্যাংক মার্জ হয়ে যাবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং এই মার্জ হয়ে গেলে এই ব্যাংকের যারা আমানতকারী আছেন, যারা ঋণ গ্রহীতা আছেন, যারা শেয়ার হোল্ডার আছেন, যারা কর্মকর্তা-কর্মচারী আছেন তাদের কি অবস্থা হবে? ব্যাংকের যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো কি হবে? বিস্তারিত অনেক কিছু আমাদের আজকের আলোচনায় উঠে আসছে এবং আসবে। সঙ্গেই থাকুন। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যেমনটা জনাব মাজেদুল হক বলছিলেন। আমি প্রশ্ন করেছিলাম এই ব্যাংকগুলোর যে প্রায় সবগুলো ব্যাংক মিলিয়ে এভারেজে সম্ভবত পত্রিকার রিপোর্ট অনুযায়ী ৭৭% এনপিএল। গড়ে হ্যাঁ, গড়ে গড়ে ৭৭% এনপিএল। কোনো ব্যাংকের ৯৬%, কোনো ব্যাংকের হয়তো ৪৮% জি, বলা হচ্ছে, এভাবে এরকম গড়ে। গড়ে। তো এই যে নন পারফর্মিং লোন, যে লোনগুলো আদায় হবে না, এনপিএল মানে নন পারফর্মিং লোন, এই আদায় হবে না যে ঋণগুলো, এই ঋণের বোঝাটা নতুন ব্যাংকের ঘাড়ে থেকে যাবে বলে জনাব মাজেদুল হক মনে করলেন এবং সাথে এটাও বললেন যে এমন একটা কোম্পানি তৈরি করা হবে যে কোম্পানি অ্যাসেট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যে কোম্পানি এই ঋণের বোঝাটাকে নিজেরা গ্রহণ করে নিবে। এখন কথা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তো এখনো তৈরি হয়নি। এখন যদি ব্যাংক মার্জ করেন, এখন কি হবে এই ঋণগুলোর? না, এখানে যে ঋণগুলো তো আসলে ব্যালেন্স শিটে থেকেই যাবে, যেটা আমাদের সম্মানিত সহ আলোচক ইতিমধ্যে হাইলাইট করেছেন যে এটা তো ব্যালেন্স শিট যে থেকে যাবে। ভ্যালুটা আছে সেটা তো আসলে ডিসঅ্যাপিয়ার করার কোনো তাহলে সুযোগ এত নেই। বিরাট একটা ঋণ একদিকে এখন থাকবে, অন্যদিকে আমানতকারীরা এখানে টাকা রাখবেন। আমানতকারীরা, আল্টিমেটলি নতুন ব্যাংকটা তাহলে কিন্তু লসেই থাকবে। না, নতুন ব্যাংক লসে থাকবে কিনা সেটা পরের কথা, কিন্তু আমরা পজিটিভ হাইপ যেটা আমরা দেখতে চাই বা আলোচনায় আনতে চাই সেটা হচ্ছে যে নতুন যে পুনর্গঠিত ব্যাংকটি হতে যাচ্ছে, সেই ব্যাংকের অনুমোদিত মূলধন বা অথরাইজড ক্যাপিটাল এটা হতে যাচ্ছে ৪০,০০০ কোটি টাকা। তন্মধ্যে ৩৫,০০০ কোটি টাকা এটা হচ্ছে কিন্তু পেইড আপ ক্যাপিটাল, পরিশোধিত, জি। যার মধ্যে ২০,০০০ কোটি টাকা সরকার সংস্থান করছে এবং অন্য যে ১৫,০০০ কোটি টাকার একটু বেশি সেটা হচ্ছে যে আমানত বিমা তহবিল আছে সেখান থেকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এখানে ইনজেক্ট করা হচ্ছে। এখন প্রশ্ন থেকে যায় যে আসলে কিন্তু থোক কোনো বরাদ্দ থেকে আসলে ব্যাংকিং চলে না। ব্যাংকিং এর যেটা মূল থিওরি সেটা হচ্ছে, আমি যদি সকলের উদ্দেশ্যে সাধারণভাবে বলতে চাই অতি সহজ করে, সেটা হচ্ছে একটা সার্কুলার ফ্লো অফ ফান্ড কিন্তু দরকার আছে। অর্থাৎ একজন আমানতকারী সে বিভিন্ন ধরনের আমানত এখানে রক্ষা করবে। তো সুতরাং আমানতকারী এখানে কখন টাকাটা রাখবে, এই মুহূর্তে কিন্তু এটাও সত্যি যেটা সম্মানিত সহ আলোচক ইতিপূর্বে বলেছেন যে আরও কিন্তু অনেকগুলো ব্যাংক আছে, ইভেন রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে তাদেরও কিন্তু নন পারফর্মিং অ্যাসেটের পরিমাণটা অনেক ইভেন বেশি। কোনো কোনো ব্যাংকের ৫০%-এর ঘরে কিন্তু চলে গেছে এবং এই ডিসেম্বর কোয়ার্টার যদি ক্রস করে তখন হয়তো আমরা দেখতে পাবো এর চেয়েও খারাপের দিকে হয়তো চলে যায়। এর অর্থ বর্তমান ম্যানেজমেন্ট যে খারাপ করছে সেটা আমরা বলতে চাই না, এ দায় তাদেরকে দিতে চাই না, এটা হচ্ছে একটা কনসিকুয়েন্স যে ইতিপূর্বের যে সরকার বা ইতিপূর্বের যে সময়কালে যে একটা রাষ্ট্রীয় এবং হচ্ছে মানে রাজনীতি এবং হচ্ছে যারা ব্যবসায়ী মহল এবং হচ্ছে ব্যাংকের আভ্যন্তরীণ যে ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ, এদের যে সামষ্টিক একটি দায়বদ্ধতা এবং তাদের যে সম্মিলিত যোগসাজশের মাধ্যমে এই সমস্ত ব্যাংক যে আসলে তছরূপ হয়েছে, তাহলে সেটারই কিন্তু আসলে মানে কনসিকুয়েন্স বা একটা স্বাভাবিক পরিক্রমা যেটা সেটা কিন্তু বর্তমান সময়ের উপরে এসে পড়েছে। তো সুতরাং বর্তমান যে মানে ম্যানেজমেন্ট আছে তাদেরকে এখানে যে আমরা আলটিমেট লায়াবিলিটি দিচ্ছি সেটা না, যদি জড়িত থেকে থাকে সেটা তো অবশ্যই তো উদ্ঘাটিত হবে এবং তারা শাস্তি পেতেই পারেন, এটা এই দাবিটাও আপনাদের মাধ্যমে কিন্তু আমরা রেখে যেতে চাই। কিন্তু প্রশ্ন থেকে যায় যে সার্কুলার ফ্লো অফ ফান্ড, আমানতকারী বিভিন্ন তহবিল এখানে জমা রাখবেন, কথাটা হচ্ছে কখন জমা রাখবেন। এখন আমানতকারী আমানতের অর্থটা তখনই জমা রাখেন যে তার ইনকামের থেকে এক্সপেন্ডিচার কম, তার কিছু সারপ্লাস আছে। এখন সেই সারপ্লাসটা সে কোথায় রাখবে? একটা সরকারি ব্যাংকেও রাখতে পারে, যেটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক বলছি, অথবা ইসলামী ব্যাংক রাখতে পারে, অথবা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক বা বিদেশি ঘরানার যে ব্যাংক আছে সেখানেও রাখতে পারে। আমরা আশাবাদী এই অর্থে যে নতুন যে ব্যাংকটি হতে যাচ্ছে, আমার জানা মতে এই ব্যাংকের যে মডেলটা সেটা হচ্ছে যে এই ৫টি ব্যাংকের এই মুহূর্তে প্রায় ৭০০-র উপরে হচ্ছে শাখা আছে এবং আরও প্রায় ৭০০-র মতো উপশাখা আছে, এজেন্ট ব্যাংকিং আছে বা বিভিন্ন কিছু আছে। তবে এটাও সত্যি যে এই ৫টি ব্যাংকের আমাদের যে থানাগুলো আছে তার মধ্যে প্রায় ৩০০ থানা বা উপজেলাতে এই সমস্ত ব্যাংকের কোনো শাখা নাই। ইতিপূর্বে আমার বক্তব্যে যেটা বলার চেষ্টা করেছিলাম যে একটা ব্যাংকের প্রায় একই জায়গায় ৩০০ হয়তো থানায়। প্রায় ৩০০ থানায় বা মানে আমাদের যে উপজেলায় যতগুলো থানা, ৫০০-র মতো থানা বা হ্যাঁ, প্রায় উপজেলা আছে, হ্যাঁ, তার ৫০০। মধ্যে মাত্র হচ্ছে ২০০-র মতো উপজেলা বা থানায় সেখানে হচ্ছে এই ব্যাংকের বিভিন্ন শাখা উপশাখা আছে, মাত্র কিন্তু 40% কভার করে। ৩০০ থানায় এদের কোনো শাখা উপশাখা নাই। আমাদের যে প্রস্তাবনা, আমরা যে মডেলটার কথা আমরা জানতে পারছি সেটা হচ্ছে যে একই জায়গায় কেন্দ্রীভূত যদি ৫টা ব্যাংকের ৫টা
শাখা এই মুহূর্তে থেকে থাকে, পুনর্গঠিত ব্যাংকের একটা শাখা এখানে রেখে বাকি 4টা শাখা, এটা আমরা ফিনান্সিয়াল ইনক্লুশন যে কনসেপ্ট আছে তার আওতায় জনমানুষের কাছে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। এই শাখাগুলো এমন এমন জায়গায় প্রতিস্থাপিত হবে যে সমস্ত জায়গায় এই সমস্ত ব্যাংকের কোনো শাখা নাই। শুধু তাই না, এরা গণমুখী ব্যাংকিং করবে। আমরা এটাও বলছি যে আমানত এটা মানে মানে ফান্ড এটা চ্যানেলিং হবে না। মানে যে শাখা ওই সমস্ত জায়গা থেকে তার যে পেরিফেরি এরিয়া আছে, বলে তার শাখার আওতাধীন যে এলাকা আছে সেখান থেকে যে পরিমাণ তহবিল এখানে থাকবে, এই তহবিল এর সাথে সামঞ্জস্য রেখে এখানেই বিনিয়োগ করা হবে। আগে আমরা যেটা দেখেছি, এ সমস্ত ব্যাংকের দুর্দশার মূল কারণটা কি দেখেন, যে এরা কিন্তু আসলে ওই ক্যাশ বিভিন্ন রুরাল এরিয়া থেকে বা অন্যান্য এলাকা থেকে নিয়ে আসতো এবং কিছু অলিগার্ক তৈরি হয়েছিল যাদের পকেট ভারী করা হয়েছে। এই সমস্ত ব্যাংকের যে আপনি যে খেলাপি ঋণের কথা সারা বললেন, বাংলাদেশের থেকে ফান্ডটা টাকা কালেক্ট করে চ্যানেলিং করে সেটা কালেকশন করে এই শহর নির্দিষ্ট কেন্দ্রে কিছু শিল্পগোষ্ঠীকে দিয়ে দেওয়া। কিছু রাজনৈতিক এবং হচ্ছে মানে ব্যবসায়ী যারা দুর্বৃত্ত মহল আছে, তাহলে তাদের পকেট কিন্তু আসলে ভারী হয়েছে। তারা হয় দেশে বা বিদেশে নামে অথবা বেনামে এগুলো ফান্ড ট্রান্সফার করেছে, এবং অর্থাৎ আমানতকারীদের তারা হচ্ছে পকেট কেটে নিয়েছে। কিন্তু আমরা যে নতুন ব্যাংকের কথা বলছি সেখানে এই মডেলটা কাজ করবে না। এখানে মডেলটা হচ্ছে আমানতকারীদের টাকা তারা যে ব্রাঞ্চে রেখেছেন তার পেরিফেরি ব্রাঞ্চগুলোতে বা এলাকাতেই বিনিয়োগ হবে, এবং এই ব্যাংকের মূল যেটা আসলে বিনিয়োগের ক্ষেত্রটা দাঁড়াবে সেটা হচ্ছে এসএমই, মানে হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যারা আছে তাদেরকে ফাইন্যান্সিং করা। সুতরাং হলিস্টিক অ্যাপ্রোচটা যদি থাকে, আমরা নতুন ব্যাংকটাকে যদি সত্যিকার অর্থেই ভাই ইতিমধ্যে তুলে ধরেছেন যে ইতিপূর্বে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হয়েছে অনেক ক্ষেত্রে কোনো ব্যক্তি অথবা কোনো পরিবার অথবা কোনো গোষ্ঠীকে বিশেষ সহযোগিতা বা বিশেষ সুবিধা দেওয়ার জন্য। সুতরাং সেখানে কিন্তু জনগণের আস্থা আর এই সমস্ত ব্যাংকের সাথে থাকে নাই। এখানে দেখেন নতুন সরকার আসার পরে বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের যে উদ্যোগ বা তাদের যে আন্তরিকতা, তার কিন্তু কোনো ঘাটতি ছিল না। না। এই সমস্ত ব্যাংকে পুনরুদ্ধার অনেক করার চেষ্টা জন্য, করতেছেন। লিকুইডিটি ক্রাইসিস থেকে উদ্ধার করার জন্য, আমানতকারীদেরকে আস্থা পুনরুজ্জীবিত করার জন্য বা পুনরুদ্ধার করার জন্য এই সমস্ত ব্যাংকে তারা হচ্ছে গ্যারান্টি স্কিমের আওতায় প্রথমে ফান্ডিং করার চেষ্টা করেছে। ওইটা ব্যর্থ হওয়ার পরে সরকার তারা হচ্ছে টাকশাল থেকে টাকা ছাপিয়ে কিন্তু এই সমস্ত ব্যাংকে গভর্নর সাহেব নিজে সহায়তা বলেছেন যে দিয়েছেন। আমি কয়েকবার এবং টাকা দিলাম ওনাদেরকে, কিন্তু টাকা দেওয়া আলটিমেটলি হয়েছে, টাকাটা কিন্তু নাই। আলটিমেটলি ওই যে হ্যাঁ, কথাটা শুরুতে কোনো বলেছি, রেজাল্ট আসে নাই। সার্কুলার ফ্লো অফ ফান্ড, জনগণ যদি এখানে অর্থ যতক্ষণ পর্যন্ত না রাখছে ততক্ষণ পর্যন্ত এই সমস্ত ব্যাংক কিন্তু আসলে সেটা চালু হ্যাঁ, ব্যাংক হোক, right, নতুন right, ব্যাংক জি। হোক অথবা ধ্বংসপ্রাপ্ত, কোনো ব্যাংকই কিন্তু আসলে টিকবে না, চালানো public সক্ষম হবে না। সুতরাং আমরা যদি সম্মিলিতভাবে পজিটিভ যে প্রচারণা এটা যদি অব্যাহত রাখতে পারি, আমার কাছে মনে হয় জনগণ আস্থা ফিরে পাবে। জি, ধন্যবাদ।